শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনুরা সাকি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। শেষ সময়ের প্রচারে প্রার্থীদের পদচারণায় মুখর কলাভবন সহ আবাসিক হলগুলোতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আজ রাত 10টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। এদিকে নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দফায় বুথের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 810টি। 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলার 8 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা 4 আসামির উপস্থিতিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুরু হয় এই সাক্ষ্য গ্রহণ। গত 11ই আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সবশেষ 21শে আগস্ট পর্যন্ত সাক্ষ্য দেন 8 জন। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এই মামলার 30 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা 6 আসামিকে সকালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা জানান, গত রাত 12টার দিকে 15 থেকে 20 জনের একটি দল মুখোশধারী হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। এ সময় সিঁড়ি বেয়ে বেশ কয়েকজন বাড়ির ভিতরে প্রবেশ করে প্রথমে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে তারা দেয়াল টপকে চলে যায়। পরে বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বাসার জানালার কাঁচ ভেঙে যায়। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দোষীদের শনাক্তে কাজ করছে পুলিশ। লেখক, গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর আর নেই। সকাল 10টার দিকে রাজধানীর শ্যামলের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 94 বছর। গত প্রায় 1 মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজ সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 1961 সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পিপিই ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন। 60-এর দশকে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তার লেখা বইগুলো স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোলায় মাদ্রাসার শিক্ষক ও মসজিদের খতিব, মাদারীপুরে মাদ্রাসার ছাত্রী এবং বরগুনায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোলা শহরের উত্তর চরমাবাদের নিজ বাড়িতে মাওলানা আমিনুল হক নোমানী নামের এক মাদ্রাসার শিক্ষক ও মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 9:15টায় তাকে জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে রাত 10টার দিকে 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ভোলা ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি ছিলেন। এদিকে মাদারীপুরে মাদ্রাসা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় এক মাদ্রাসার ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়না তদন্ত ছাড়াই গেটের তালা ভেঙে স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এদিকে বরগুনায় নিজ ঘরে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামের হাটহাজারীতে কওমি মাদ্রাসা ও জশ্নে জুলুসের পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় গতরাতে আহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। বিকেল 3টা পর্যন্ত ওই এলাকায় 144 ধারা জারি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত।
গতকাল শনিবার দিবাগত রাত 2টা পর্যন্ত দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। পরে তাদের সরিয়ে দেয় সেনাবাহিনী ও পুলিশ। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে গত সন্ধ্যা 7টা থেকে হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম রাঙামাটি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দিবাগত রাত 2টার পর থেকে সড়ক থেকে দুই পক্ষের লোকজনকে সরিয়ে নেয় যান চলাচল শুরু হয়। তবে হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকার বেশিরভাগ দোকানপাট এখনো বন্ধ রয়েছে। রাজবাড়ী গিয়ালন্দে নুরা পাগলের মাজারে হামলার ঘটনা, পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে গোয়ালন্দ থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গোয়ালন্দে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে 2 জনকে উজানচর ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রয়েছেন। তারা হলেন উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মাসুদ মৃধা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা। তবে নুরু পাগলের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অগ্নিসংযোগ ও হামলা ভাঙচুর হওয়া নুরু পাগলের দরবার ও বাড়িটিতে পুলিশের পাহারায় রয়েছে। একটি আশ্রয়কেন্দ্র ও টেকসই বেড়িবাঁধ বদলে দিতে পারে পটুয়াখালীর পিঁপড়াখালী গ্রামবাসীর ভাগ্য। এতে প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্ভোগ লাঘব হবে ওই গ্রামের কয়েক হাজার মানুষের। পটুয়াখালী রিপোর্টার চিন্ময় কর্মকারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে প্রমত্তা হয়ে ওঠে পায়রা নদী। ঢেউর তোর গ্রাস করে নদীর দুই তীর। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী গ্রামটি পায়রা নদীর বাঁকে অবস্থান করায় এখানে ভাঙনের তীব্রতা থাকে বেশি। চলতি বছর বর্ষার শুরুতেই নতুন করে আবার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি মেরামত করেও তা টিকিয়ে রাখা কষ্টসাধ্য। এদিকে গ্রামটির 5 কিলোমিটারের মধ্যে নেই কোনো আশ্রয়কেন্দ্র। ফলে ঝড় জলোচ্ছ্বাসে নিজেদের জানমাল রক্ষায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামটির বাসিন্দারা। এপ্রিল মে মাস থেকে শুরু হয়। এখানে যদি মোটামুটি পায়রা নদীর পারে যদি মোটামুটি বাতাস হয়, জোয়ারের সাথে সাথে পানি ভিতরে ঢুকে। আমাকে অনেক ডর করে, আমাকে অনেক পানি উঠতে যায়, বাড়িঘর তলাই যায়। ঝড় বৃষ্টিতে তো আমরা কোনো আশ্রয় নেবার কোনো পন্থ নাই। আমাদের অনেক ভয় বাবা, রাত্রে যদি যায় তত কান্দাকাটি করি। আমরা যে যাই একটা আশ্রয় কেন্দ্র নেব, সেরকমের 4-5 কিলোর ভিতরে কোনো একটা আশ্রয় কেন্দ্র নাই। আমাকেও এখানে একটা সাইকেলের সংখ্যা না হলে আমরা কোনো বাসের কোনো ক্ষমতা নাই। এরই মধ্যে অস্থায়ীভাবে বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেয়ার পাশাপাশি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটা যেহেতু পায়রা নদীর পাড়ে অবস্থিত এবং ওখানে একটা নদীতে বড় বাঁক রয়েছে, এই জন্য ভাঙনটা ওইখানে বেশি। এখানে একটা স্থায়ী প্রকল্প হাতে নেওয়ার জন্য অলরেডি আমাদের স্টাডি প্রকল্প অনুমোদিত হয়েছে। তা আমাদের স্টাডি রিপোর্ট যখন আমরা পাবো, সেই স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্থায়ী প্রকল্প গ্রহণ করব। প্রয়োজনের তুলনায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের অপ্রতুলতার কথা স্বীকার করে বরাদ্দ সাপেক্ষে আরও আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। আমরা আসলে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যদি কোনো এরকম সাইক্লোন শেল্টার প্রকল্প গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা আবার এই মাঠ পর্যায়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারব। অস্থায়ী নয়, স্থায়ী বেড়িবাঁধ ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি পিঁপড়াখালীবাসীর। মাছরাঙা, নিউজ ডেস্ক। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রাত 9টা 28 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। এরপর মোট 7 ঘন্টা 27 মিনিট স্থায়ী হবে এই গ্রহণ। পৃথিবী, চাঁদ ও সূর্য সরল রেখায় অবস্থানকালে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ার ঘটনাই চন্দ্রগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। খেলার খবর। এশিয়া কাপ খেলতে আজ সকালে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। সকালে সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শেখ মাহাদি, রিশাদ হোসেন, তানজিম তামিম, লিটন দাসের সাথে 3 কোচিং স্টাফ সদস্যরাও আরব আমিরাতে রওনা দিয়েছেন। ক্রিকেটারদের বাকিরা যাবেন সন্ধ্যা 7:30টায়।
আসর উপলক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছিল টাইগাররা, যদিও সিরিজটি 2-0 ব্যবধানে জেতে লাল সবুজের প্রতিনিধিরা। বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচটি শেষ হয়নি। যাওয়ার আগে দলের উইকেটকিপার ব্যাটার জাকির আলী জানান, অংশগ্রহণ নয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আরব আমিরাতে যাচ্ছেন তারা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।